আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত ও অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জেনে থাকবেন যে একসময় কিন্তু মানসিক রোগের চিকিৎসার জন্য যে সমস্ত প্রতিষ্ঠান ছিল সেগুলোকে বলা হতো পাগলা গারদ, অর্থাৎ জেলখানার মতো একটা ব্যাপার। অনেক মানুষকে সেখানে গাদাগাদি করে আটকে রাখা হতো, নানা রকম নির্যাতনের অভিযোগ হতো। সেগুলো কিন্তু কালের পরিক্রমায় এখন আমরা হাসপাতাল হিসেবে চিহ্নিত করেছি, মানসিক হাসপাতাল। তারপরেও কিন্তু তার সেই মানসিক হাসপাতালে একটা পাগলা গারদ একটা অনুভূতি কিন্তু এখনও রয়ে গেছে। কিন্তু হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা কিন্তু মানসিক রোগের চিকিৎসার একটা অন্যতম অনুষঙ্গ। সুতরাং কোন কোন পেশেন্টকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করা প্রয়োজন, কতদিন রাখা যেতে পারে, এর বিভিন্ন প্রেক্ষিত রয়েছে। সে সমস্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন ডক্টর তাইয়েব ইবনে জাহাঙ্গীর, সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, এবং আমার ডানে রয়েছেন ডক্টর রিদওয়ানা হোসেন, সহকারী অধ্যাপক, মানসিক রোগ বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ডক্টর জাহাঙ্গীর, আমি আপনাকে দিয়ে শুরু করছি। এই যে আমরা বললাম হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা, মানসিক রোগের ক্ষেত্রে হাসপাতালে কখন ভর্তির প্রয়োজন হয়? ধন্যবাদ আপনাকে। সত্যি কথা হলো, মানসিক রোগের যে চিকিৎসা, সেই চিকিৎসার বেশিরভাগ ধরনটি আসলে আউটপেশেন্ট ডিপার্টমেন্ট ভিত্তিক। তার মানে আমরা রোগীকে যে দেখি হাসপাতালে আউটডোরে বা চেম্বারে, বেশিরভাগ ক্ষেত্রে এর মাধ্যমেই তার চিকিৎসা সম্পন্ন করা যায়। কিছু রোগীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার প্রয়োজন পড়ে। সাধারণত যেসব ক্ষেত্রে একজন রোগীর রোগ নির্ণয়ের জটিলতা তৈরি হয়, অথবা একজন রোগী কিন্তু উনি ঝুঁকিপূর্ণ, উনি হয়তো নিজের জন্য ঝুঁকিপূর্ণ অথবা অন্যদের জন্য ঝুঁকিপূর্ণ, বা কোনো রোগী যদি কখনো কোনো আত্মহত্যার চিন্তা তার মাথায় আসে, চেষ্টা করে, অথবা এই ধরনের কোনো লক্ষণ তার মধ্যে দেখা যায়, অথবা একজন পেশেন্ট সে হয়তো খাওয়া দাওয়া একেবারেই বন্ধ করে দিয়েছে, তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, তার সেলফ কেয়ার খুবই পোর হয়ে গেছে, এসব ক্ষেত্রে আমরা প্রাইমারিলি চিন্তা করি পেশেন্টকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করার। এছাড়াও বেশ কিছু রোগ আছে যে রোগগুলির প্রাথমিক স্টেজে আমরা আসলে চেষ্টা করি পেশেন্টকে হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা করার। যেমন ধরুন, মাদকাসক্ত একজন রোগী, তার মাদকের ক্ষেত্রে যদি কোনো ইনটক্সিকেশন হয়ে যায়, অথবা যখন সে মাদক ছেড়ে দিচ্ছে, উইথড্রয়ালের যে ব্যাপারটা থাকে, এখানে কয়েক সপ্তাহ তার হসপিটালে ভর্তি থেকে চিকিৎসা নেওয়াটা জরুরি হয়ে যায়। এছাড়াও একজন পেশেন্ট যদি ডেলিরিয়াম হয়, অন্যান্য কোনো মেডিকেল কন্ডিশনের জন্য যদি সাইকিয়াট্রিক ক্ষেত্রে তার রোগটি খারাপ হয়ে যায়, তীব্র ডিপ্রেশনে ভুগছে, মানসিক হতাশায় আছে, একেবারেই কোনো কিছুর সাথে সে ইনভলভ হচ্ছে না, এসব ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত গুরুতর ওসিডি বা অ্যাংজাইটি বা স্ট্রেস, ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, এই ধরনের পেশেন্টকে আমরা হসপিটালে ভর্তি রেখে চিকিৎসার কথা চিন্তা করি। সাধারণত আমরা একজন রোগীকে যখন দেখি তখনই আমরা একটা ক্যাটাগরি বুঝতে পারি যে এই পেশেন্ট কি ভর্তি থেকে চিকিৎসার মতো পেশেন্ট, নাকি আসলে ভর্তি ছাড়াই তার সঠিক চিকিৎসা করা সম্ভব। এভাবে ডাক্তার সাধারণত আইডেন্টিফাই করে থাকে যে মানসিক রোগ কোনটির ক্ষেত্রে রোগীকে ভর্তি করা হবে। মোটা দাগে বলতে গেলে সিজোফ্রেনিয়ার পেশেন্ট, তীব্র ম্যানিয়ার পেশেন্ট, সিভিয়ার ডিপ্রেশনের পেশেন্ট, সিভিয়ার ওসিডির পেশেন্ট, ড্রাগ ইনটক্সিকেশন বা উইথড্রলের পেশেন্ট, ডেলিরিয়ামের পেশেন্ট, এই রোগীগুলিকে আমরা সাধারণত হসপিটালে ভর্তি রেখে সঠিকভাবে চিকিৎসা করতে পারি। থ্যাংক ইউ। আমরা আপনার কাছে আবার ফিরবো। ডক্টর রিদওয়ানা, আপনার কাছে আমার এটার সাথে সম্পূরক প্রশ্ন, যে কেন আমাদেরকে ভর্তি রাখতে হচ্ছে, এই বিষয়টা আপনি যদি একটু বলেন। ধন্যবাদ ডাক্তার ওয়ালি। সুন্দর প্রশ্ন। যে আমরা রোগীদেরকে তো ভর্তি দিচ্ছি, ডাক্তার তাইবের কথা আমরা জানতে পারলাম যে মানসিক রোগের মধ্যে কোন ধরনের রোগীদেরকে আমরা ভর্তি রেখে চিকিৎসা দিই অথবা দেওয়ার প্রয়োজন পড়ে। দেওয়ার প্রয়োজন তখনই হয় যখন আপনি দেখছেন যে একজন রোগীকে আপনার কন্টিনিউয়াস অবজার্ভ করা প্রয়োজন, তাকে 24 ঘন্টা এমন একটা মনিটরিংয়ে রাখা প্রয়োজন যেটা তার রোগ নির্ণয়ের জন্য সহায়ক, এবং যেটা তার রোগের যে চিকিৎসাটা চলছে সেই চিকিৎসার প্রোগ্রেসটা বোঝার জন্য সহায়ক। এসব ক্ষেত্রে তাই বলছিলেন যে সিজোফ্রেনিয়া, তীব্র বিষণ্ণতা, তীব্র ম্যানিয়া,
এই ধরনের রোগীকে তো আমরা ভর্তি করছি, হ্যাঁ, কিন্তু শুরুতে আমরা হয়তো ভর্তি করছি না। যদি তারা শুরুতে মাইল্ড কেস হিসেবে আমাদের কাছে আসেন, তখন প্রাথমিকভাবে আমরা তাদেরকে চিকিৎসাটা শুরু করি আউট পেশেন্ট বেসিসে। তো অনেক সময় দেখা যায় যে পেশেন্টকে আমরা যেই চিকিৎসাটা দিয়ে শুরু করছি, যে ওষুধগুলো আমরা দিচ্ছি, প্রাথমিকভাবে রোগী হয়তো সেই ওষুধে সেভাবে রেসপন্স করছেন না। তাকে হয়তো ওষুধ পরিবর্তন করা হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত রেসপন্সটা পাওয়া যাচ্ছে না। তখন সেই ওষুধের রেসপন্স নিশ্চিত করতে এবং রোগীর ওষুধ খাওয়ানোটাকে নিশ্চিত করতে, রাইট, বাসায় অনেকে খেতে চায় না, খেতে চান না, তার কেয়ারগিভাররা খাওয়াতে পারেন না। জি, তো এই সমস্যাগুলোর জন্য দেখা যায় যে রোগীর ওষুধটা ডাক্তার প্রেসক্রাইব করছেন ঠিকই, কিন্তু রোগীর ইনটেকটা ঠিকভাবে হচ্ছে না। তো এই বিষয়টা নিশ্চিত করার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যাতে করে তার ওষুধ খাওয়ানোটা মনিটর করা যায় এবং ওষুধটা আসলে কতটুকু কাজ করছে, কি গতিতে কাজ করছে, ওষুধের কোনো বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কি না, যেটা হয়তো আউটপেশেন্ট ভিত্তিতে, অর্থাৎ বাসায় চিকিৎসা দেওয়ার ভিত্তিতে আমরা হয়তো যেটা ম্যানেজ করতে পারতাম না, এই বিষয়গুলো মনিটর করা যায়। আচ্ছা, ভেরি গুড, চমৎকার বলেছেন। ডক্টর তায়েব ইবনে জাহাঙ্গীর, আপনার কাছে আবার ফিরছি। তাহলে আমরা কিছু কারণ জানতে পারলাম যে কেন আমরা রোগীদেরকে ভর্তি করব, কখন ভর্তি করব। এখন আমরা ঠিক কতদিনের জন্য ভর্তি রাখবো? যেমন এই যে আমি শুরুতে যেটি বলেছিলাম, পাগলা গারদ, ঐতিহাসিকভাবে মানুষকে তখন আসলে সমাজ থেকে বের করে ফেলা হতো। তারা হয়তো বাকি জীবনটা ওই পাগলা গারদেই থাকতেন, সেখান থেকে সমাজে ফিরে আসার তেমন সুযোগ ছিল না। বা এখনও কিন্তু আমাদের যে পাবনা মানসিক হাসপাতাল, দেশের সবচেয়ে পুরনো মানসিক হাসপাতাল, সেখানেও কিন্তু এখনও বেশ কিছু রোগী আছেন, আমরা জানতে পেরেছি, যারা প্রায় অনেক বছর ধরে আছে। কারণ তাদের আত্মীয় স্বজনরা ভুল ঠিকানা দিয়ে তাদেরকে হাসপাতালে ড্রপ করে রেখে গেছে, আর তাদেরকে বাড়ি ফেরানোর আর কোনো রাস্তা তাদের জানা নেই। তো আগে কিন্তু এই জিনিসটা প্রচলিত ছিল, যদিও এখন সেটা অনেকাংশেই কমে আসছে। এখন আমরা সাধারণত আমাদের হাসপাতালগুলোতে পেশেন্টদেরকে কতদিনের জন্য রাখতে পারি, এই বিষয়ে কোনো দিক নির্দেশনাই বা আছে কিনা? একজন মানুষ জ্বর নিয়ে হসপিটালে ভর্তি হলে সে যেমন 3 দিনেও ছুটি হয়ে বাসায় যাওয়ার মতো উপযোগী হতে পারে, আবার কখনো কখনো 15 দিন বা 20 দিনও লাগতে পারে। একইভাবে বেশিও লাগতে পারে, মানসিক বেশিও লাগতে পারে, অনেক কমপ্লিকেশনস হয়, বেশিও লাগতে পারে। মানসিক রোগের ক্ষেত্রে যেটা দেখা যায় যে মানসিক রোগের ক্ষেত্রে আমরা যখন ভর্তি করি, তখন আমরা সাধারণত চিন্তা করে থাকি যে আমাদের একটি মানসিক স্বাস্থ্য আইন আছে, 2018-তে হয়েছে। তো সেই নির্দেশনা অনুযায়ী সাধারণত আমরা 28 দিনের একটা পিরিয়ড চিন্তা করি যে এই রোগের ক্ষেত্রে বা এই রোগীর ক্ষেত্রে আমরা 4 সপ্তাহের চিকিৎসায় তাকে মোটামুটি সুস্থ করে বাড়ি যাওয়ার মতো উপযোগী করতে পারবো। এখন সেখানে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ হয়ে যেতে পারে। আমরা 4 সপ্তাহ পর্যন্ত একটা বার ধরে রাখি, কারণ 4 সপ্তাহ পরে যদি কোনো রোগীর ভর্তি আরও থাকতে হয়, সেক্ষেত্রে আমরা আরও এক্সপার্ট একসাথে হয়ে কমিটি করে রিভিউ করে তখন এক্সটেন্ড করি যে এই পেশেন্টের কি আরও বেশি দিন, আরও 1 মাস 2 মাস তার ভর্তি লাগবে কিনা। তো আমার এই বক্তব্যের মাধ্যমে বোঝা যাচ্ছে যে মানসিক রোগের ক্ষেত্রে আসলে লং টার্ম ভর্তি থাকবে, যে একজন পেশেন্ট আসলো তাকে 6 মাস ভর্তি করে রাখলাম বা 1 বছর ভর্তি করে রাখলাম বা বছরের পর বছর ভর্তি করে রাখলাম, এটার আসলে কোনো সুযোগ নাই। WHO অথবা এখন সারা পৃথিবীতেই যে জিনিসটি খুবই পপুলার, সেটা হচ্ছে কমিউনিটি বেসড ট্রিটমেন্ট। আমরা পেশেন্টকে কমিউনিটিতে রেখেই, রাদার দ্যান লং স্টেইং ইন দ্য হসপিটাল, কমিউনিটিতে রেখেই আমরা ভালোভাবে চিকিৎসা করতে পারি। হসপিটাল স্টেইং পিরিয়ড এখন আগের চেয়ে অনেক কমে গেছে এবং বেশিরভাগ রোগের ক্ষেত্রেই আমরা একটু আগে যে আলোচনা করলাম, এই রোগগুলির ক্ষেত্রে আমরা রোগী ভর্তি করে থাকি বা এই সমস্যাগুলি দেখা দিলে আমরা রোগী ভর্তি করে থাকি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় অন অ্যান এভারেজ এই ভর্তির পিরিয়ডটা সাধারণত 1 মাসের মধ্যেই হয়ে যায়। আর বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন ভর্তি আরও বেশি সময় থাকতে হচ্ছে, তখন সেটা অবশ্যই আরও বিচার বিবেচনা, চিন্তা ভাবনা, ডাক্তার, এক্সপার্ট, সাইকিয়াট্রিস্ট সবাই মিলে একসাথে বসে সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, এই পেশেন্টের আরও ভর্তির সময় কিছুটা এক্সটেন্ড করতে হবে। আসলে আমাদের মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে প্রচলিত, যে বোধহয় ভর্তি একবার করলে দীর্ঘ সময় ভর্তি রাখতে হবে, অথবা আমি আপনার সঙ্গে একটু যোগ করতে চাই যে আমাদের সমাজেও কিন্তু এই ধরনের একটা প্রবণতা আছে। যেমন আমি নিজে বেশ কিছু ক্লিনিকে দেখেছি, কিছু রোগীর ফ্যামিলি মেম্বার্সরা প্রেফার করে যে তাকে বাসায় নিয়ে আর রাখার দরকার নাই, সে হাসপাতালেই থাকুক। এমনকি তাদেরকে অনেকে আছে অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলির, যারা হাসপাতালগুলোকে ভালো মতোই টাকা দেয়,
এবং এই রোগীরা মাসের পর মাস হাসপাতালেই থাকে, এমনকি ঈদের সময়ও থাকে। হয়তো খুব রেয়ারলি একবার এক বেলার জন্য একটু বাসায় গিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করে আসলো, কিন্তু তারা তাদের রেস্ট অফ দ্য লাইফ এরকম একটা মানসিক প্রস্তুতিও আছে, তারা হাসপাতালেই থাকবেন। আমি বেশ কয়েকজন ধনী পেশেন্টকে চিনি যাদের ফ্যামিলি বাংলাদেশের এখন যদি আমরা বলি বেশ সবাই তাদেরকে চিনতে পারবেন। এই ধরনের ফ্যামিলির মানুষও কিন্তু আমরা দেখেছি যে হাসপাতালে একদম রেসিডেন্সিয়াল, অলমোস্ট লাইফ লং রেসিডেন্সিয়াল হিসেবে থেকে যাচ্ছে। তো এই যে একটা প্রবণতা যে সবার এখনও এক ধরনের স্টিগমা ওদের মাঝে আছে যে মানসিক রোগী বাসায় ঝামেলা করবে, আত্মীয় স্বজনের সাথে ঝামেলা করবে, তার চাইতে সে হাসপাতালে ভালো একটা কেবিন ম্যানেজ করে দিলাম, বেশ টাকা পয়সা দিলাম, খুব সুন্দরভাবে ভালোভাবে সেখানে থেকে গেল। তো কি বলবেন এটা? ট্রুলি স্পিকিং এটার কোনো সুযোগই নেই, কোনোভাবে এটা সুযোগ নেই। কারণ আমি যেটা বলছিলাম যে এখন আমরা ইনস্টিটিউশনাল কেয়ার থেকে কমিউনিটি বেসড কেয়ারে শিফট হয়ে গিয়েছি। লং স্টে হসপিটালগুলি আস্তে আস্তে সময়ের পরিক্রমায় কিন্তু বিলীন হয়ে যাচ্ছে। র্যাদার আমরা ছোট ছোট ফর্মে চলে আসছি। আপনি দেখবেন ইভেন এমনও আছে যে খুব সমস্যা হলেও হসপিটালে খুব অল্প সময়ের জন্য পেশেন্টকে রাখছে, যেটাকে আমরা ডে কেয়ার হসপিটাল সিস্টেম বলছি। কিন্তু দীর্ঘ সময় আসলে হসপিটালে রাখার কোনো সুযোগ নেই, এই কারণে যে একজন পেশেন্টের চিকিৎসার মধ্যে তার সামাজিকভাবে অন্যান্য মানুষের সাথে মেলামেশা, ওঠা বসা, চলাফেরা, কথাবার্তা, এই জিনিসগুলি খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র ওষুধই কিন্তু চিকিৎসা নয়, শুধুমাত্র আটকে রাখা, তাকে রেস্ট্রেইন করে রাখাই কিন্তু চিকিৎসা নয়। মানসিক রোগ সুচিকিৎসায় ভালো হয়, ওষুধে কমে আসে, কিন্তু সেই মানুষটাকে স্বাভাবিক জীবনে ফেরাতে অবশ্যই তাকে পরিবারে রেখে, সমাজে রেখে, সবার সাথে মিশার সুযোগ করে দিয়ে তার চিকিৎসাটা করতে হবে। আমি কখনোই তাকে আইসোলেটেড করে তাকে সম্পূর্ণ সুস্থ করা বা সুচিকিৎসা দিতে পারবো না। ধন্যবাদ ডক্টর তাহের ইবনে জাহাঙ্গীর। আমাদের একটা বিরতির সময় এসছে, আমরা বিরতির পরে আবার ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসুইন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। ডক্টর রিদওয়ানা, আমাদের বিরতির আগে যে প্রসঙ্গে কথা হচ্ছিল, ডক্টর তাহের ইবনে জাহাঙ্গীর কিন্তু বলছিলেন যে আমরা দীর্ঘ সময় একটা পেশেন্টকে রাখবো না, কিন্তু আমাদের মাঝে এই প্রবণতা আছে। যদিও এখন আমাদের চিকিৎসক সে ব্যাপারে অনেক সচেতন, তারপরেও অনেক পরিবারের সদস্যরাই তাদের মানুষদেরকে দীর্ঘদিন রাখতে চান। আমরা এটিকে একটা আইনি বাধ্যবাধকতার ভিতরে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে মানসিক স্বাস্থ্য আইন হয়েছে 2018 সালে। সেখানেও এই যে অনেক রকম টাইম ফ্রেম দেওয়া হয়েছে যে একটা মানুষকে যদি প্রয়োজনীয় অতিরিক্ত হাসপাতাল রাখতে হয়, তাকে অনেক রকম স্ক্রুটিনির ভিতর দিয়ে যেতে হবে, যাতে চাইলেই কাউকে মাসের পর মাস, বছরের পর বছর হাসপাতালে না রাখা যায়। তো এখন কিন্তু ওই যে বললাম, ঐতিহাসিকভাবে তো আসলে আমাদের সেই পাগলা গারদ বা ওই অ্যাসাইলাম, মেন্টাল অ্যাসাইলাম সিস্টেমে একটা মানুষ হয়তো তার বাকি জীবনটা হাসপাতালেই কাটিয়ে দিতেন বা এই ধরনের পাগলা গারদেই কাটিয়ে দিতেন। দীর্ঘ সময় হাসপাতালে রাখলে কি কি ধরনের সমস্যা হতে পারে? দীর্ঘ সময় হাসপাতালে রাখলে যে সমস্যা হতে পারে, তার আগে আমি আসলে একটু বলতে চাই যে কোন কোন ক্ষেত্রে যে আমরা রোগীকে ভর্তি রাখছি। হ্যাঁ, রোগী কিন্তু আমাদের অনেক সময় নিজেরাও এসে ভর্তি হতে পারেন। অনেক রোগী যদি মনে করেন তার রোগটা আসলে নির্ণয় করা বা তার একটা ভালো ট্রিটমেন্ট দরকার, সে পরিবার থেকে দূরে সরে এসে একটু হাসপাতালে থাকতে চাচ্ছে, তো সেখানে রোগীর নিজের চয়েস একটা ব্যাপার। তিনি যদি সিদ্ধান্ত দানে সক্ষম হন, তার সক্ষমতা থাকে, তিনি নিজে ভর্তি হতে পারেন। তার রোগীর অ্যাটেন্ডেন্টরা বা পরিবারের সদস্যরা তাকে ভর্তি করতে পারেন। পরিবারের সদস্যদের মধ্যে যখন রোগীকে ভর্তি করা হয়, সাধারণত দেখা যায় যে তার পার্টিকুলার আমার রোগী যদি ভায়োলেন্ট হয়, অ্যাগ্রেসিভ হয়, পরিবারের সদস্যদের জন্য ঝুঁকির কারণ হয়, বা নিজে আত্মহত্যা প্রবণ বা নিজেকে সেলফ হার্ম করছে, এ ধরনের রোগী, তখন পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে রেখে যান এই কারণে যে এই ঝুঁকিটা যাতে কমে যায়। হ্যাঁ, সে কন্টিনিউয়াস একটা অবজারভেশনে থাকে। কোন ক্ষেত্রে আসলে পরিবারের সদস্যরা দীর্ঘমেয়াদে রাখে? যেসব ক্ষেত্রে দেখা যায় পরিবারের সাপোর্ট সিস্টেমটা খুব ভালো না। হ্যাঁ, হয়তো রোগীর বাবা মা নেই, ভাই বোনরা তার দায়িত্ব নিতে পারছেন না, বা বাবা মা আছেন তারা এই মুহূর্তে দায়িত্ব নিতে চাচ্ছেন না, রোগীকে সাপোর্ট দেওয়ার মতো বাবা মা হয়তো সেপারেটেড। হ্যাঁ, তো তার মানে কিছুটা ফ্যামিলি ডিসফাংশন আছে। যখন রোগীর দীর্ঘমেয়াদে দায়িত্ব নেওয়াটা পরিবারের জন্য যখন বোঝার কারণ হয়ে দাঁড়ান, তখনই কিন্তু তারা দীর্ঘমেয়াদী ভর্তির ক্ষেত্রে মুভ করে। এছাড়া সাধারণ ক্ষেত্রেই বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে আমরা যেটা দেখি যে চিকিৎসা করে রোগীর রোগটা মোটামুটি ম্যানেজেবল একটা পর্যায়ে আসার পর বেশিরভাগ পরিবারই তাকে বাসায় নিয়ে যান। যখন দীর্ঘমেয়াদে রাখা হয়, আমরা ওষুধের মাধ্যমে,
নিয়মিত সাইকোথেরাপির মাধ্যমে, সোশ্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে ভর্তি রোগীদেরকে আসলে আপনারা তো সবাই জানেন যে 3টা ধাপে চিকিৎসা দেওয়া হয়, তার ঔষধ, তার সাইকোলজিক্যাল কাউন্সেলিং এবং তাকে কিছু সোশ্যাল থেরাপি। এবং গবেষণায় দেখা গেছে সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে যেই রোগীরা বাড়িতে একটা ভালো এনভায়রনমেন্ট পান, অর্থাৎ পরিবারের সদস্যদের থেকে কোনো ক্রিটিক্যাল কমেন্ট নেই, পরিবারের সদস্যরা তাকে সহযোগিতা করছেন, হ্যাঁ, পরিবারের সদস্যরা তাকে খুব ইগনোর করছেন না, অবহেলা করছেন না, সেই সব রোগীর ক্ষেত্রে ওষুধের রেসপন্স অনেক বেশি ভালো যারা পরিবারের কাছ থেকে অবহেলা, ক্রিটিক্যাল কমেন্ট এই বিষয়গুলো পেয়ে থাকেন। তাহলে পরিবারের রোলটা আমরা বুঝতে পারছি। এখন দীর্ঘমেয়াদে যখন আপনি হাসপাতালে থাকছেন, আপনার পরিবার যদি নন কোঅপারেটিভ হয়, যে বাসায় গেলে আপনি পরিবারের সাহচর্য পাবেন না, ভালোবাসা পাবেন না, অবহেলার শিকার হবেন, সেক্ষেত্রে আপনি হাসপাতালে থাকলেন, রোগ তো আপনার ম্যানেজ হয়ে গেছে, তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো হচ্ছে পরিবারের সাহচর্যের অভাব। তার কারণে দীর্ঘমেয়াদে হাসপাতালে থাকলে পেশেন্টের মধ্যে একটা অ্যাপ্যাথি ডেভেলপ করে, সে মানসিকভাবে সে খুব দুর্বল হয়ে যায়, তার সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা কমে আসতে থাকে, তার মধ্যে মূল রোগের বাইরেও বিষণ্ণতা ডেভেলপ করতে পারে, তার মধ্যে সামাজিক দক্ষতা কমে আসে, সোশ্যাল অ্যাংজাইটি ডেভেলপ করে। তো এই বিষয়গুলো থেকে ইনস্টিটিউশনালাইজেশনটাকে আসলে ডিসকারেজ করা হয় দীর্ঘমেয়াদের জন্য। একই সঙ্গে যদি আমরা যেহেতু সিজোফ্রেনিয়ার কথাটা বলেছেন, আমরা নেগেটিভ সিমটমসের কথা জানি, যেখানে মানুষটা একদমই উইথড্রন হয়ে যায়। এখন তাকে যদি আমরা লম্বা সময়ে সমাজের বাইরে রাখি, তাহলে তো নিশ্চয়ই সেটা আরো বেড়ে যাওয়ার কথা। শুধু এটাও খুব একটা অ্যালার্মিং একটা ব্যাপার। ধন্যবাদ ডক্টর রিদওয়ানা, অনেক বিস্তারিতভাবে বলেছেন, আমরা আরো আসবো এইসব প্রসঙ্গগুলোতে। ডক্টর তায়েব, আপনি একটা প্রসঙ্গে ডে কেয়ারের কথা বলেছেন। বাইরের দেশগুলোতে যেন আমরা দেখতে পাই যে এক রকমের ডে কেয়ারের ব্যবস্থা আছে, উইকেন্ড কেয়ারের ব্যবস্থা আছে। হয়তো বাবা মা মনে করলো যে তারা একটা উইকেন্ড কোথাও ভালো জায়গায় কাটাতে চায়, বাচ্চাটাকে আবার নিরাপদেও রাখতে চায়, তাহলে এরকম একটা উইকেন্ড কোনো একটা হসপিটালে সপ্তাহের শেষে 2 দিনের জন্য রেখে তারা একটা ভ্যাকেশনে গেল, বা তাদেরকে সন্ধ্যায় একটা পার্টিতে অ্যাটেন্ড করতে হবে, বাচ্চাটাকে একটা ডে কেয়ার সেন্টারে রেখে সেখানে তারা সেই পার্টিটা অ্যাটেন্ড করলো, তাতে তাদের যে সামাজিক জীবন সেটিও বজায় থাকছে এবং আরও অনেক নতুন এনার্জি নিয়ে তারা আবার তাদের বাচ্চার কেয়ার করতে পারছে। এই ধরনের বাচ্চার পাশাপাশি আমাদের যেটা ওল্ডার এজ গ্রুপ যেটা আছেন, আমাদের সেই জেরিয়াট্রিক পপুলেশন, তাদের মধ্যেও কিন্তু অনেক রকম ডিসএবিলিটি থাকে। আমরা ডিমেনশিয়া নিয়ে বিভিন্ন সময় আলোচনা করেছি। এই ধরনের বৃদ্ধদের তারাও কিন্তু অনেক সময় পরিবারের থেকে যথেষ্ট নেগলেক্টেড হন। তো তাদের জন্য যেমন একই ব্যাপার তাদের ক্ষেত্রেও ডেভেলপ করে। তো এই যে একটা ডে কেয়ার যেটা বাইরে বেশ সুপ্রতিষ্ঠিত, আমাদের বাংলাদেশে এটার প্রয়োজনীয়তা আপনি কতটুকু দেখেন, আর বাস্তবে সেটার অস্তিত্ব কতটুকু? আমি মনে করি যে এটি খুবই বাস্তবধর্মী একটি আলোচনা এই মুহূর্তে ডে কেয়ার হসপিটাল সিস্টেম সাইকিয়াট্রিক রোগীদের জন্য। কারণ আপনি ব্যাকগ্রাউন্ডটা বলেছেন, এই যে কন্ডিশনগুলি আপনি বললেন বা ব্যাকগ্রাউন্ডগুলি আপনি বললেন, এটি কিন্তু আমাদের সাথে প্রতিনিয়তই হচ্ছে। আমরা এই জিনিসগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি এবং দেখা যাচ্ছে যে যখন এই ডে কেয়ার সিস্টেম বা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট পেশেন্টের আমরা করতে পারার না কারণে তখন আমরা অন্যান্য সামাজিকতা থেকেও বঞ্চিত হচ্ছি। রোগীর যারা অভিভাবক, যারা কেয়ারটা দেন, কেয়ার গিভার বলি আমরা, তাদের কিন্তু মানসিক চাপ তৈরি হচ্ছে এবং তাদেরও বিভিন্ন মানসিক রোগ হচ্ছে। এটাকে বলি আমরা কেয়ার গিভার বার্ডেন। তার মানে হচ্ছে আমি একটি মানসিক রোগের চিকিৎসা করতে গিয়ে, আমার রোগীর চিকিৎসা করতে যেয়ে এ ধরনের সিচুয়েশন যখন আমি ফেস করছি এবং সেটা যখন আমার সমাধান হচ্ছে না, তখন আমি নিজেও আসলে প্রচণ্ড পরিমাণে মানসিক চাপে পড়ে যাচ্ছি। তো এইসব কেয়ার গিভার বার্ডেন থেকেও আমার পেশেন্টদের, কেয়ারারদেরকে মুক্ত করার জন্য ডে কেয়ার হসপিটালের একটা সিস্টেম অথবা চিন্তাভাবনা কিন্তু আসলে এসেছে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা। তো ডে কেয়ার হসপিটালে যেটা হয়, আমি আমার পেশেন্টকে সকালবেলা হয়তো অফিসে যাওয়ার আগে অথবা কোনো একটা কাজে যাওয়ার আগে, অথবা আমার পেশেন্টকে দেখাশোনা করার কেউ নেই, অথবা একটা নির্দিষ্ট সময় আমার এই রোগীটার একটা স্পেশালাইজড হসপিটাল কেয়ার আমার প্রয়োজন আছে, আমি তাকে ড্রপ করে যাচ্ছি। এবং এখানে যে সেট আপ, এখানে ডাক্তার আছেন, এখানে নার্স আছেন, এখানে বিভিন্ন স্টাফস আছেন যারা ওয়েল ট্রেইনড, এবং হসপিটালে ভর্তি থাকলে তারা যেভাবে চিকিৎসাটা সেভাবেটা পেতেন, এই নির্দিষ্ট পিরিয়ডের জন্য তারা ঠিক এইভাবেই চিকিৎসাটা পাবেন, যাতে করে কেয়ার গিভাররা তারা নিশ্চিন্ত থাকছেন, রোগী সেফ থাকছে এবং তারা তাদের মতো কাজগুলি করে ফেলতে পারছেন। এরপর একটা নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে তারা আবার
এসে পেশেন্টকে রিসিভ করে বাসায় নিয়ে চলে যাচ্ছেন। এটা হচ্ছে ডে কেয়ার হসপিটালের একটা কনসেপ্ট। আপনি যদি ডে কেয়ার সেন্টার চিন্তা করেন, ওয়ার্কিং প্যারেন্টস যাওয়ার সময় বাচ্চাটাকে ডে কেয়ারে ড্রপ করে দিল এবং তারা ফিরে আসার সময় বাচ্চাটাকে ওখান থেকে নিয়ে চলে আসলো এবং মাঝখানের সময়ে বাচ্চা খেলাধুলা, খাওয়া দাওয়া, বিভিন্ন তার বাথরুম চেঞ্জিং সব কিছুই কিন্তু সুন্দরভাবে ম্যানেজড হয়ে যাচ্ছে। তো এই কনসেপ্টটাই সাইকিয়াট্রিক পেশেন্টদের জন্য দরকার, যেখানে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অটিজম, তারপর ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি থেকে শুরু করে একটি সিজোফ্রেনিয়ার পেশেন্ট অথবা একটি বয়স্ক পেশেন্ট যার ডিমেনশিয়া আছে, তাদেরকে আমরা এই ডে কেয়ার সিস্টেমের মধ্যে যদি আনি, চিকিৎসার মান ভালো হবে, তারা ভালো একটা কেয়ার পাবে, তাদের অনগোয়িং এবং কন্টিনিউয়াস ট্রিটমেন্টের যে একটা কোয়ালিটি সেটা ইমপ্রুভ করবে। বোথ পেশেন্ট এবং কেয়ার গিভার সবাই কিন্তু বেনিফিটেড হবে এবং এক্সিস্টিং হসপিটাল সেট আপের মধ্যেই আপনি পাশাপাশি এই কাজটা করতে পারবেন। আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এখন এটি কী অবস্থায় আছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ডে কেয়ার হসপিটাল সিস্টেম চালু হয়েছিল এবং এটি বেশ ভালোভাবেই ফাংশন করেছে। এখন হসপিটালের বিভিন্ন সম্প্রসারণমূলক কাজের জন্য বর্তমানে এই মুহূর্তে এটি কিছুটা টেম্পোরারি বেসিসে অফ আছে। সামনে হয়তো ডে কেয়ার হসপিটাল সিস্টেমটি আবার চালু হবে। এছাড়াও অন্যান্য যে জায়গাগুলি, যেমন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, মেডিকেল কলেজগুলির সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, এই জায়গাগুলিতেও ডে কেয়ার হসপিটাল সিস্টেম আসলে আমরা চালু করতে পারি এবং সেটির জন্য আপনারা জানেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বা বিএপি তারা কিন্তু এই বিভিন্ন জিনিস নিয়ে কাজ করে যাচ্ছে। তার মানে এখনো যথেষ্ট অপ্রতুলতা আছে। জি, আমি মনে করি এখনও যথেষ্ট অপ্রতুল, কিন্তু এই কনসেপ্টগুলি নিয়ে মানে কন্টিনিউয়াস আলাপ আলোচনা হচ্ছে। অবশ্যই এই সিস্টেমগুলি থাকা দরকার এবং আমরা যদি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার কোয়ালিটিকে ইমপ্রুভ করতে চাই, এটি আসলে আমাদের মানসিক স্বাস্থ্য চিকিৎসা ব্যবস্থায় যোগ হওয়া খুবই জরুরি। থ্যাংক ইউ ডক্টর তাইব ইবনে জাহাঙ্গীর। ডক্টর রিদওয়ানা, আমি জাস্ট আপনার কাছে জানতে চাইবো, আপনি কি মনে করেন এই ডে কেয়ারটা এখন বাংলাদেশে যদি আমরা করতে চাই, আমাদের প্রতিবন্ধকতাগুলো কোনগুলো, কীভাবে আমরা ইমপ্রুভ করতে পারি? আমাদের এখানে সবচেয়ে বড় অপ্রতুলতা যেটা, সেটা হচ্ছে আমাদের কিন্তু ম্যান পাওয়ার শর্টেজ এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচার শর্টেজ। আমরা যদিও ঢাকায় আমরা মানসিক হাসপাতাল আছে, যেখানে শ্যামলীতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট এবং আরও 4টা মেডিকেল কলেজ হসপিটাল। তো এর পাশাপাশি দেখা যায় যে বিভিন্ন প্রাইভেট হসপিটাল, এই সেবাটা ঢাকা কেন্দ্রিক। ঢাকার বাইরে যে মেডিকেল কলেজ হসপিটালগুলো, অনেকগুলো মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু আপনার ইনডোর সেবাটাই চালু নেই। যে রোগী ভর্তি রেখেছে চিকিৎসা দিবেন, সেই সেবাটাই সেখানে চালু নেই। তো সেখানে আপনি ডে কেয়ার তো আমাদের আসছে যে আমি প্রথমে 2টা ধাপে আসছে। একটা হচ্ছে যে আমি আউটপেশেন্ট দেখছি, সেখানে টেম্পোরারি আমার বাচ্চাটাকে বা আমার পরিবারের যে মানসিক রোগ যে সদস্যরা আছে তাকে আমি সাময়িক সময়ের জন্য, দিনের একটা নির্দিষ্ট সময়ের জন্য রেগুলার বেসিসে সেবা নিচ্ছি, এটা একটা প্যাটার্ন। আরেকটা হচ্ছে স্টেপ ডাউন প্যাটার্ন, যে আমার রোগী ভর্তি ছিল, তার ডিসচার্জ হয়ে গেল, এখন সে ডে কেয়ারে পরবর্তী কিছুদিন চিকিৎসা নেবে। এটার সুবিধা হচ্ছে যে ভর্তি থাকলে যে ইনস্টিটিউশনালাইজেশনের যে ঝুঁকিটা সেটা কমে আসছে, কারণ রোগী এখানে একই সাথে কন্টিনিউয়াস একটা চিকিৎসা পাচ্ছে এবং পাশাপাশি পরিবারের সাহচর্যটাও পাচ্ছে। তাহলে এই স্টেপ ডাউন প্যাটার্ন বলছি বা ডে কেয়ার প্যাটার্নই বলছি, এটা দিতে হলে আমার একটা হসপিটাল লাগবে, যেখানে আমার কন্টিনিউয়াস মানসিক রোগের চিকিৎসা সেবাটা আমি নিশ্চিত করতে পারছি, সাধারণ আউটপেশেন্ট, ইনপেশেন্ট এই সেবাটা নিশ্চিত করতে পারছি। জেলা শহরগুলোতে মেডিকেল কলেজ থাকাতে সেই শহরগুলো হয়তো এই সুবিধা কিছুটা পাচ্ছে, কিন্তু যেখানে আমার উপজেলা লেভেলে বা প্রত্যন্ত গ্রামে এই সেবা একেবারেই অপ্রতুল। তো এই কারণে আসলে আমাদের সবার প্রথমে যে 2টা জায়গায় মনোযোগী হওয়া উচিত, একটা হচ্ছে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আরেকটা হচ্ছে আমাদের ম্যান পাওয়ার ডেভেলপমেন্ট। যথেষ্ট পরিমাণে আমাদের মেডিকেল ডক্টররা আছেন যারা সাইকিয়াট্রিস্ট হতে চান, তারা সাইকিয়াট্রিতে পড়বেন, পোস্ট গ্রাজুয়েশন করবেন, তাদের জন্য সরকার, তারা তো সাইকিয়াট্রিস্ট হয়ে গেলেন। এছাড়াও যারা মেডিকেল ডক্টর আছেন যারা সাইকিয়াট্রিতে আগ্রহী, তাদের জন্য ডাক্তার ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারেন, স্বাস্থ্য অধিদপ্তর ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারে মেন্টাল হেলথের উপরে, যেই ট্রেনিংয়ের মাধ্যমে তারা অন্তত প্রত্যন্ত মানে সারা বাংলাদেশে প্রত্যন্ত জায়গায় বিজ্ঞানসম্মত মানসিক স্বাস্থ্য সেবাটা প্রোভাইড করতে পারে। আর এর পাশাপাশি আমাদের সাইকিয়াট্রিক নার্স, আমাদেরকে ফ্রন্টলাইনে নিয়ে আসতে হবে। আমাদের সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, তাদেরকে আমাদের মোবিলাইজ করতে হবে, তৈরি করতে হবে।
আর Right. এর পাশাপাশি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা। থ্যাংক ইউ। আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পরে আবার ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অক্সিজেন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে ডক্টর রিদওয়ানা, আমরা সব বিষয়ে আলোচনা করলাম, কিন্তু আমাদের যদিও হয়তো ফর্মাল কোনো রিসার্চ হয়নি, কিন্তু আমরা অন্তত আমাদের নিজস্ব এক্সপিরিয়েন্সে বুঝতে পারি যে অনেক চাহিদা রয়েছে। আমরা কি আমাদের বেসরকারি উদ্যোক্তাদেরকে এটার যে ব্যবসায়িক দিকটি আছে, যেটি একই সঙ্গে সমাজে একটা ভূমিকা রাখবে এবং ব্যবসায়িকভাবে লাভজনক, সেখানে তারা কেন ভূমিকা রাখতে পারছে না? আমরা কি তথ্যটা তাদের কাছে দিতে পারছি না? আপনি কি মনে করেন? যে অবশ্যই আসলে যেহেতু এটা ফর্মাল রিসার্চ হয়নি, সুতরাং এটা নির্দিষ্ট করে বলা কঠিন যে ঠিক কোন কারণে তারা আগ্রহী হচ্ছেন না। কারণ আমরা জানি যে যারা বড় ধরনের ব্যবসায়ী তাদের কিছু কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি Right, থাকে, হ্যাঁ। তো সেই জায়গা থেকে অনেকেই এগিয়ে আসতে পারতেন, কিন্তু সেটা হয়ে ওঠেনি। আমি এখানে একটা রিলিভেন্ট আরেকটা বিষয় একটু শেয়ার করি। জাস্ট গতকাল বা তার আগের দিন পত্রিকায় দেখছিলাম যে সরকারি যে শিশু দিবাযত্ন কেন্দ্রগুলো, সেটা ফান্ডের অভাবে এগুলো এখন বন্ধ হয়ে যাওয়ার পথে, বাচ্চাদের খাবারের বাজেট নেই। সরকার থেকে যদি অন্তত এই জায়গাগুলো, এটা তো একদম বেসিক, এখানে তো কোনো মানসিক রোগী না, এখানে একজন কর্মজীবী মায়ের সন্তান, হ্যাঁ, তো এই জায়গাগুলোতে যদি আমরা বাচ্চাদের নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত না করতে পারি, তাহলে মানসিক রোগীদের ক্ষেত্রে করাটা অনেক কঠিন হয়ে যায়। তো আমাদেরকে আসলে সবার আগে এই কনসেপ্টটা আমাদের সমাজে ছড়িয়ে দিতে হবে যে মানসিক রোগীরাও 10 জনের মতো সাধারণ মানুষ, তাদেরও সেবা পাওয়ার অধিকার আছে, পরিবারের কাছে থেকে সেবা পাওয়ার অধিকার আছে, এবং সেই অধিকারটা নিশ্চিত করতে হলে আমরা এই ডে কেয়ার সেন্টারগুলোকে আমরা এনকারেজ করতে পারি, এবং এই বিনিয়োগে সরকারি এবং বেসরকারি উদ্যোক্তারা এগিয়ে আসবেন। আমাদের আরেকটা যেটা বড় ঘাটতি, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হচ্ছে বাবা মায়েদের মধ্যে একটা ভীতি কাজ করে যে এখানে বাচ্চাদেরকে দিয়ে রাখবো, কি জানি হয়, কি ক্ষতি জানি হয়ে যায়, ওরা তো ব্যবসার উদ্দেশ্যে খুলে বসেছে। তো যার কারণে ব্যবসায়ীরাও হয়তো ওই আগ্রহটা হারিয়ে ফেলেন যে আমি ভালোর জন্য করতে গিয়ে আমার খারাপই হয়ে গেল। তো এই জন্য যতক্ষণ পর্যন্ত রুট লেভেলে সচেতনতাটা না বাড়বে, মানুষের মধ্যে ব্যাপক পরিমাণে চাহিদা তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত নিজ উদ্যোগে ব্যবসায়ীরা এগিয়ে আসবেন, এটা হয়তো আমরা এই মুহূর্তে আশা করতে পারি না। তবে আমি চাই যে সরকারি উদ্যোগে এই যাত্রাটা প্রথমে শুরু হোক, তাহলে বেসরকারি উদ্যোক্তারা এটাকে একটা দিক নির্দেশনা হিসেবে দেখতে পাবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ ডক্টর রিদওয়ানা। ডক্টর তায়েব, আপনার কাছে আবার ফিরছি। আপনি এক প্রসঙ্গে বলেছিলেন মাদকাসক্ত রোগীদেরকে যে আমরা চিকিৎসা ডিটক্সিফিকেশন, এই যে তারা যখন ইনটক্সিকেটেড থাকে, অনেক বেশি পরিমাণে মাদক খেয়ে ফেললো বা হুট করে ছেড়ে দেওয়ার পরে যে সমস্ত শারীরিক উপসর্গ হচ্ছে, তাদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির ভূমিকাটা কতটুকু? আসলে যারা মাদক গ্রহণ করছে, আপনি জানেন যে বিভিন্ন ধরনের মাদক আছে, বিভিন্ন ক্যাটাগরির মাদক আছে। তো বেশিরভাগ মাদকই বা যে কোনো মাদকই যখন অনেক বেশি পরিমাণে একজন ব্যক্তি গ্রহণ করে ফেলে, তখন কিন্তু একটা ইনটক্সিকেশন হয়, এবং এই ইনটক্সিকেশনের বিভিন্ন শারীরিক উপসর্গ হয়। কখনো কখনো ক্ষেত্র বিশেষে এটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন হয়ে যায়, যে রোগীর ঝুঁকি এত বেশি থাকে যে মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে। এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন হচ্ছে, ধরে নিচ্ছি একজন ব্যক্তি মাদক নিচ্ছে অনেক দিন ধরে, অথবা বেশ কিছু সময় ধরে অনেক বেশি পরিমাণে, এখন সেই ব্যক্তিটি মাদক নেওয়া বন্ধ করতে চাচ্ছে, ছেড়ে দিতে চাচ্ছে, অথবা পরিবারের সহযোগিতায় এখান থেকে বের হয়ে আসতে চাচ্ছে। তো যখন এই মাদকটা বন্ধ করা হয়, বন্ধ করলে বন্ধ করার কারণে তার কিছু উইথড্রল সিমটম হয়। ক্ষেত্র বিশেষে এই উইথড্রল সিমটমগুলিও সিভিয়ারলি লাইফ থ্রেটেনিং কন্ডিশনেও হয়ে যেতে পারে। এসব ক্ষেত্রে আমরা আসলে রোগীকে ভর্তি করে চিকিৎসা করাটা প্রিফার করি। সাধারণত আমরা বলে থাকি যে একজন রোগী এই কন্ডিশনে যদি ভর্তি হয়, তার ডিটক্সিফিকেশন হতে অথবা শরীর থেকে মাদক মুক্ত হতে, উইথড্রয়ালের সিমটমগুলি কমে যেতে অথবা ইনটক্সিকেশনের ঝুঁকিটা কমে যেতে 1 সপ্তাহ থেকে শুরু করে 2 সপ্তাহ পর্যন্ত লাগে। কখনো কখনো আমরা একটু সময়টা আর একটু বেশিও দেখতে পাই, যে 3 সপ্তাহ পর্যন্ত বা 4 সপ্তাহ পর্যন্ত থাকছে। এর বেশি সময় আসলে এই জিনিসগুলি থাকে না। এই সময়টা বা এই পিরিয়ডটা আমরা হসপিটালে ভর্তি রেখে চিকিৎসা করাটাকেই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত মনে করে থাকি। আর দ্বিতীয়ত, এর পরে যে আমরা মেইনটেনেন্স চিকিৎসাটা করি, সেই চিকিৎসাটা হাসপাতালে ভালোভাবেই চিকিৎসা হয়ে থাকে, কারণ এখানে চিকিৎসা পাশাপাশি কাউন্সিলিং হয় নিয়মিত, বিভিন্ন ধরনের মোটিভেশন হয়, তাদেরকে আমরা বিভিন্ন কাজে কর্মে, খেলাধুলা, অন্যান্য বিষয়ে ইনভলভ করতে পারি। তো এই সময়
এই চিকিৎসাটাও হসপিটালে হতে পারে, কখনো কখনো যদি হসপিটাল অ্যাভেল করতে না পারে আমরা এই চিকিৎসাটা বাসাতেও চালিয়ে নিতে পারি। আর আমাদের এই যে সেটআপ মাদকাসক্ত রোগীদের চিকিৎসার জন্য বাংলাদেশে প্রচলিত স্বাস্থ্য ব্যবস্থার যে সেটআপ, সেখানে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে যেমন এডিকশন সাইকিয়াট্রি বলে একটি আলাদা ডিপার্টমেন্টই আছে এবং 50 শয্যা আছে যেখানে শুধুমাত্র মাদকাসক্ত ব্যক্তিদের মাদকাসক্তি অথবা মানসিক রোগের চিকিৎসা কিন্তু নিয়মিত হচ্ছে। এছাড়াও আমাদের আউটপেশেন্ট ডিপার্টমেন্টে নিয়মিত এই মাদকাসক্ত পেশেন্টদের চিকিৎসা হচ্ছে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ছাড়াও বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং অন্যান্য মেডিকেল কলেজ এর যে সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট, সেই সাইকিয়াট্রি ডিপার্টমেন্টেও কিন্তু আমাদের এই পেশেন্টগুলির চিকিৎসা হচ্ছে। প্রয়োজনে তাদেরকে ইনডোরে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি বর্তমানে বাংলাদেশে বেসরকারি সেটআপে বেশ ভালো ভালো মাদকাসক্ত নিরাময় কেন্দ্র অথবা মানসিক হাসপাতাল এবং মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। যারা এখানে এফোর্ড করতে পারেন তারা কিন্তু এই হসপিটালগুলো থেকে বা এই ডিটক্সিফিকেশন সেন্টারগুলো থেকে অথবা ডি অ্যাডিকশন সেন্টারগুলো থেকে একটা 1 মাস 2 মাস 3 মাস অথবা আরও দীর্ঘ সময়ের জন্য একটি ভালো চিকিৎসা পাচ্ছেন। আচ্ছা, তাহলে আমরা সরকারি পর্যায়ে যেমন জানতে পারলাম, কিছুটা বেসরকারি পর্যায়ে জানতে পারছি। কিন্তু আপনি বলেছেন যেমন কিছু মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সরকারিভাবে যেগুলো প্রচলিত আছে, আমরা ঢাকায় জানি কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, ঢাকার বাইরে রাজশাহীতে আছে, চিটাগংয়ে আছে। তো সেটা কি এনাফ? আমাদের সবগুলো ডিভিশনাল টাউনেও কিন্তু ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্র সরকারিভাবে নেই। সরকারিভাবে এই মুহূর্তে যতটুকু আছে এটা আসলে এনাফ না, কারণ পেশেন্টের সংখ্যা আসলে অনেক বেশি এবং মাদক কন্ট্রোলের যে বিষয়টা এটি এখনও বেশ দুর্বল। সেই কারণে মাদকাসক্ত পেশেন্টের সংখ্যা যেমন অনেক বেশি, একই সাথে এটি দিন দিন আরও অনেক বেশি করে বেড়ে যাচ্ছে। সেজন্য সরকারি এই যতটুকু সিস্টেম আছে আমি মনে করি এটা এনাফ না এবং প্রতিটি জেলায় এই ধরনের একটি সরকারিভাবে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রভিশন থাকা উচিত। আমাদের সর্বশেষ বিরতির সময় এসছে, আমরা বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম সর্বশেষ বিরতির পর। অপসন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে ডক্টর রিদওয়ানা, আমরা আমাদের শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। এই যে ডক্টর তায়েব বলছিলেন মাদকাসক্ত রোগীদের রিহ্যাবিলিটেশনের কথা, প্রথমত আমরা ডিটক্সিফিকেশনের কথা শুনলাম, দীর্ঘমেয়াদে রিহ্যাবিলিটেশনের প্রয়োজন পড়ে এবং সেই রিহ্যাবিলিটেশন থেকে কিন্তু রিহ্যাব সেন্টার এই শব্দটা অনেক প্রচলিত, একদম অলিতে গলিতে বিভিন্ন ঢাকার বাইরে অনেক উপজেলা লেভেলেও কিন্তু রিহ্যাব সেন্টার আছে। কিন্তু সেগুলো কতটুকু রিহ্যাবিলিটেশন হচ্ছে? আইডিয়ালি যা যা থাকা দরকার সেখানে কি আছে? মাদকাসক্ত রোগীরা কি সেখানে নিরাপদে থাকছেন? এবং আইডিয়ালি কতদিন লাগতে পারে একটা আইডিয়াল রিহ্যাবিলিটেশনের জন্য কতদিন থাকা প্রয়োজন হতে পারে একজন মাদকাসক্ত রোগীর? ধন্যবাদ। আসলে রিহ্যাবিলিটেশন বা রিহ্যাব কথাটা যতটুকু আমরা আমাদের সমাজে খুব বেশি স্টিগমাটাইজড, হ্যাঁ, রিহ্যাবিলিটেশন বাংলা হচ্ছে পুনর্বাসন। হ্যাঁ, চমৎকার একটা বাংলা, যে কেউ একজন কোনো একটা রোগে ভুগছেন, সেই রোগের কারণে তার কোনো একটা ক্ষতি হয়েছে তার সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত জীবনে, তাকে তার চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তাকে তার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়াটাই কিন্তু এই রিহ্যাবিলিটেশন সেন্টারগুলোর উদ্দেশ্য। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে এই রিহ্যাব সেন্টারটা এই স্টিগমাটাইজড। রিহ্যাব সেন্টার মানেই মনে করে যে এটা কোনো খারাপ জায়গা, মারধর করা হয়, হ্যাঁ মারধর সবাই খুব ভয় পায়, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে অলিতে গলিতে অনুমোদন সহ বা ছাড়া বিভিন্ন জায়গাতে এটা গড়ে উঠছে। কারণ ডাক্তার তাইব বলছিলেন যে মাদকাসক্তির হার কিন্তু অনেক বেড়ে গেছে বাংলাদেশে। হ্যাঁ, এটার খুব স্ট্রিক্ট কন্ট্রোল না থাকার কারণে সবার হাতে, আপনি 13-14 বছরের বাচ্চারাও কিন্তু এখন বিভিন্নভাবে অ্যাডিক্টেড। আর তার চেয়ে ছোট বাচ্চাদেরকে আমরা দেখি স্ট্রিট রাস্তাঘাটে আমরা দেখতে পাই যে তারা ড্রাগস নিচ্ছে। সো কি হয়, তো রিহ্যাব সেন্টারগুলো আইডিয়ালি হওয়া উচিত ছিল কি, সেখানে একজন সাইকিয়াট্রিস্ট থাকবেন, তার সাথে ড্রাগ অ্যাডিকশন প্রফেশনাল যারা, তাদের একটা নির্দিষ্ট ট্রেনিং থাকে, সেই অ্যাডিকশন প্রফেশনালরা থাকেন, ট্রেন্ড নার্স থাকে, ট্রেন্ড ওয়ার্ড বয় থাকে, মানে ওখানের টপ টু বটম প্রত্যেকে কিন্তু ট্রেন্ড ফর ম্যানেজিং দিস কাইন্ড অফ পেশেন্টস। কিন্তু যখন যেগুলো হচ্ছে আপনার নামকা বাস্তব রিহ্যাব সেন্টার, সেই রিহ্যাব সেন্টারে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডাক্তার থাকেন না, হ্যাঁ, সাইকিয়াট্রিস্টের অনুপস্থিতি। তো সাইকিয়াট্রিস্ট যখন নেই তখন আপনার রোগীর তো কোনো বিজ্ঞানসম্মত চিকিৎসা হবে না, আপনার রোগীর উইথড্রয়াল হচ্ছে,
দিবে হচ্ছে আপনাকে গোসল করায়। হ্যাঁ, এটা খুব কমন একটা কনসেপ্ট। তাকে মারধর করবে, তাকে দিয়ে কাজ করাবে, তাকে মানবেতরভাবে তাকে ট্রিট করা হবে। তো এই বিষয়গুলোর কারণে রিহ্যাব সেন্টার নিয়ে মানুষের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে, যার কারণে আমরা আসলে এখান থেকে রিহ্যাব বিমুখ হয়ে যাচ্ছি। অনেক সময়ে আমরা যখন কোনো মানসিক রোগীকে ভর্তি দিতে যাই, রোগীর গার্ডিয়ান বা অনেক সময় রোগীও বলে যে এটা তো রিহ্যাব সেন্টার, আমি এখানে কেন ভর্তি হব? তো ওটা রিহ্যাব সেন্টার না, ওটা একটা সাইকিয়াট্রিক হসপিটাল। তো এই সেন্টারগুলোতে বিজ্ঞানসম্মত চিকিৎসা হয়। তো এই স্টিগমাটাকে আমাদেরকে ভেঙে নিয়ে আসতে হবে। আমরা চিকিৎসার ক্ষেত্রে সাধারণত যদি আমরা মোটা দাগে বলি, দুইটা ভাগে চিকিৎসা হয়। একটা হচ্ছে অ্যাকিউট ফেজে চিকিৎসা, যে সে ওই মুহূর্তে সে নেশাগ্রস্ত অবস্থায়, সে ইনটক্সিকেটেড, অথবা সে হঠাৎ করে ড্রাগসটা বন্ধ করেছে, তার উইথড্রয়াল হচ্ছে, এটা তার অ্যাকিউট ফেজের চিকিৎসা। এই চিকিৎসাটা সাধারণত ডক্টর তাই বলছিলেন যে সপ্তাহ 2 থেকে 1 মাস পর্যন্ত এই চিকিৎসাটা হয়ে যায়। এরপরে যেটা মেইনটেনেন্স ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্টটার ক্ষেত্রে কয়েক মাস, হয়তো 6 মাস, কারো ক্ষেত্রে হয়তো আরেকটু বেশি লাগতে পারে। মেইনটেনেন্স ট্রিটমেন্টটা এই কারণে প্রয়োজন হয় যে আপনি অ্যাকিউট ফেজে পেশেন্টের শারীরিক লক্ষণগুলোকে ট্রিট করলেন, করে তাকে আপনি ছেড়ে দিলেন, সে বাড়ি গেল, সে আবার তার ওই বন্ধুরা তাকে কল দিল, সে ওই যেই রাস্তায় সে নেশা করতো ওই পথ ধরে সে হাঁটলো, সে কিন্তু আবার রিল্যাপস করে যায়। ওই রিল্যাপসটা যাতে না করতে পারে, এই জন্য তাকে একটা সার্টেন পিরিয়ড তাকে মেডিকেল ট্রিটমেন্ট এবং তাকে সাইকোসোশ্যাল রিহ্যাবিলিটেশনের জন্য একটা দীর্ঘমেয়াদে রাখা হয়। সেটা 6 মাস থেকে 1 বছর পর্যন্ত হতে পারে। থ্যাংক ইউ ডক্টর রিদওয়ানা। ডক্টর তায়েব, আমাদের বললাম যে শেষ পর্ব এবং একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি অল্প কথায় কিছু যোগ করতে চান কিনা? আমি যেটা বলতে চাই, আমি সাধারণ দর্শকদের উদ্দেশ্যে একটি কথাই বলবো। একজন মানুষ বিভিন্ন কারণে, রোগের কারণে হোক, মাদক নেয়ার কারণে হোক, বা যে কোনো কারণেই হোক, তার স্বাভাবিক যে জীবন, মানুষের সামাজিক জীবন, তার কাজের জীবন, তার ধর্মীয় লাইফ, এই জায়গাগুলো থেকে হয়তো বিচ্যুত হতে পারে। তাকে আবার পুনরায় সেই জায়গায় নতুন করে শুরু করানোর নামই হচ্ছে রিহ্যাবিলিটেশন, যেটি পুনর্বাসন। আমার সহ আলোচক বলেছেন খুব সুন্দরভাবে। তো এটির জন্য যে প্রক্রিয়াগুলি অনুসরণ করা দরকার, একটি রুটিন মেইনটেইন করা, সুন্দরভাবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, টাইম টু টাইম তার ডেইলি অ্যাক্টিভিটিসগুলোকে আবারও সুন্দরভাবে করতে শেখানো, বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা করা, কখনো কখনো যে ধর্মে বিশ্বাসী স্পিরিচুয়াল জিনিসগুলি নতুন করে প্র্যাকটিস করানো, আস্তে 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 তাকে আবার একটি স্বাভাবিক জীবনে ফেরত আনার যে প্রক্রিয়া, এটি হচ্ছে রিহ্যাবিলিটেশন। সব সেন্টারগুলিতে এই প্রফেশনগুলি থাকা উচিত, যে একজন মানুষ যেন এগুলি নতুন করে প্র্যাকটিসের মাধ্যমে তার আবার সুস্থ, স্বাভাবিক, নর্মাল জীবন, সামাজিক জীবন এবং তার ধর্মীয় মূল্যবিশ্বাস থেকে শুরু করে সে যেভাবে আগে চলতো সেই জায়গাটাতে ফেরত আসতে পারে। তার লাইফের কোয়ালিটি যেন বৃদ্ধি পায়, তাকে যেন আমরা হেল্প করতে পারি চিকিৎসার পাশাপাশি আবারও নতুন করে সব কিছু শুরু করতে, প্রোডাক্টিভ হতে। তো আমি মনে করি যে রিহ্যাবিলিটেশন যে সেন্টারগুলি আছে, এখানে আমরা যদি তদারকি বাড়াতে পারি, তাদেরকেও যদি ট্রেন আপ করতে পারি এবং একজন সাইকিয়াট্রিস্টের অধীনে যদি রোগীগুলির চিকিৎসা করতে পারি, এটি খুব ভালোভাবেই সম্ভব। ধন্যবাদ আপনাদের দুজনকেই, আপনাদের ব্যস্ততম সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আমরা বেশ ফলপ্রসূ আলোচনা করতে পেরেছি বলে আমরা মনে করি। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শোনার জন্য। আমাদের এই যে মানসিক রোগের ব্যাপারে যে স্টিগমা, এর একটা বহুল অংশে একটা কারণ কিন্তু এই হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা। এই যে ঐতিহাসিকভাবে পাগলা গারদ, যেখানে মানসিকভাবে অসুস্থদেরকে সমাজ থেকে বের করে দেওয়া হতো, তারা সমাজের বাইরে একটা পাগলা গারদই বাকিটা জীবন কাটিয়ে দিত। আধুনিক চিকিৎসা কিন্তু এখন সময় এসছে তাদেরকে আবার সেই সমাজে ফিরিয়ে আনার, এবং যার কারণে আমাদের এখনকার চিকিৎসা পদ্ধতির মূল থিমটাই কিন্তু হচ্ছে তাদেরকে কমিউনিটিতে, সমাজে রেখে, পরিবারের কাছে রেখে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। সুতরাং আমরা এই ব্যাপারগুলোকে উৎসাহিত করব, আমরা চেষ্টা করব যাতে আমাদের সেই সচেতনতা ফিরে আসে, যে আমরা একটা মানুষকে সমাজ থেকে বের করে দেওয়া নয়, বরং সমাজে তাকে আবার গ্রহণ করে নেওয়াটাই হবে আমাদের এখনকার সবচাইতে বড় একটা টার্গেট। আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন, সবার সচেতনতা প্রয়োজন। আশা করি আমাদের এই অনুষ্ঠানগুলো আপনাদের সচেতনতা বৃদ্ধির ভূমিকা রাখবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী পর্বে। আসসালামু আলাইকুম।